বলেই ইসি আবার ফুলদানিটা দিয়ে রিয়ানকে বাড়ি দিতে গেলে রিয়ান ওর হাত ধরে ফেলল আর ইসিকে জোরে একটা থাপ্পড় মারল। ইসি গিয়ে খাটের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে খাটের উপর পড়ে গেল। কিছুক্ষণ পর ইসির জ্ঞান ফিরল আর ও দেখল ও খাটের উপরই শুয়ে আছে। মাথায় হাত দিয়ে উঠতে গিয়ে দেখলো মাথায় ব্যান্ডেজ করা। পাশে তাকিয়ে দেখলো দৃষ্টি ওর পাশে। দৃষ্টি বসে আছে আর আদি, শুভ, শান্ত, সামির আর অজয় দাঁড়িয়ে আছে। ইসি মাথায় হাত দিয়ে উঠে বসে। মাথা এখনো ঘুরছে। ইসি ভাবছে এরা এখানে কিভাবে আসলো। ফ্ল্যাশব্যাক, ইসি ও রিয়ান জ্যামে আটকে আছে আর তখনই ওইখানে শান্ত ও জ্যামে বসে আছে। হঠাৎ করে শান্ত ইসিকে রিয়ানের সাথে রিস্কায় দেখলো। শান্তর আর কিছু বুঝতে বাকি রইল না। ও আগে থেকে জানতো রিয়ান কিছু একটা করবে, কিন্তু এত তাড়াতাড়ি যে করবে সেটাও ভাবতেও পারেনি। আর তখনই ও আদিকে কল করে সবটা বলল। আদি শান্তকে ওদের ফলো করতে বলল আর আদি, শুভ, অজয়, সামিরকে আসতে বলল। শুভ দৃষ্টিকে ফোন করে আসতে বলল। শান্ত রিয়ানকে ফলো করে বাড়ির ঠিকানাটা আদিকে বলে দেয়। আর ইসি যখন অজ্ঞান হয়ে যায় তখন রিয়ান যেই ইসির কাছে আসতে লাগলো তখনই কেউ একজন দরজায় নক করলো। রিয়ান বিরক্ত হয়ে দরজা খুলল। দরজার ওপাশে আর কেউ না, আদি ও ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। রিয়ান ওদের দেখে ভয় পেয়ে যায়। আদি রিয়ানের গলা চেপে ধরে, ভেতরে ঢুকে গেল আর রিয়ানকে মাটিতে ফেলে হকি স্টিক দিয়ে মারতে শুরু করলো। অনেকক্ষণ হয়ে গেছে, আদি এখনও রিয়ানকে মেরে যাচ্ছে। এদিকে রিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। অবশেষে সামির ও শান্ত মিলে আদিকে থামায়। রিল্যাক্স আদি, এত মারলেও মরে যাবে, তখন আরেক বিপদ হবে। সামির আর শান্ত, তোরা এই আপদটাকে হসপিটালে নিয়ে যা আর ইসির জন্য ডক্টর নিয়ে আয়। সামির ও শান্ত মিলে রিয়ানকে হসপিটালে ভর্তি করে ইসির জন্য ডক্টর নিয়ে আসলো। ততক্ষণে দৃষ্টি ও চলে আসে। ডক্টর ইসির মাথায় ব্যান্ডেজ করে ঔষধ লিখে দিয়ে চলে গেল। তারপর ইসির জ্ঞান ফিরল। তোমরা এখানে? কিন্তু এখানে তো। তোমার কি কোনো রকম সেন্স নাই? এখানে কেন এসেছো? আসলে আসলে কি বলো? রিয়ান আমাকে বললো আপনি নাকি আমাকে এখানে ডেকেছেন। হোয়াট? ও বললো আর তুমি বিশ্বাস করলা? আজকে যদি আমরা সময় মতো এখানে না আসতাম তাহলে কি হতো ভেবে দেখেছো একবার? ইসি এবার দৃষ্টিকে ধরে কেঁদে দিল। আদি, ও তো বাচ্চা মেয়ে, না বুঝে একটা ভুল করে ফেলেছে, আর বকো না। হয়েছে দৃষ্টি, তুমি ইসিকে নিয়ে বাড়ি যাও। ইসিকে নিয়ে দৃষ্টি বাড়ি চলে আসে। ইসির বাবা মা ওর এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। দৃষ্টি বলল স্কুল থেকে আসার সময় ও পা পিছলে পড়ে গেছে। ইসির মা ইসিকে ঘরে নিয়ে যায়। ইসি এখন দৃষ্টির সাথে যায় না শুভর সাথে দেখা করতে, কারণ ও এখন 10ম শ্রেণীতে পড়ে, পড়ার অনেক চাপ। তাছাড়া সামনে ইসির পরীক্ষা। কিন্তু আদি ইসিকে দেখার জন্য রোজই ওর স্কুলের সামনে যায়। মাঝে মধ্যে ইসির সাথে দেখা করে আবার মাঝে মধ্যে ওকে দেখে চলে আসে। ইসির পরীক্ষায় আর মাত্র 2 মাস বাকি। আর তখনই ইসির বাবা ঢাকায় ট্রান্সফার হয়। আর ইসির পরীক্ষার কথা ভেবে ওকে দৃষ্টিদের বাড়িতে রেখে আসে। পরীক্ষা শেষ হলে ইসির বাবা এসে ওকে নিয়ে যাবে। একদিন ইসি পড়ছিল আর তখনই দৃষ্টি দৌড়ে এসে ইসিকে জড়িয়ে ধরে। কি হয়েছে দৃষ্টির দিদি, এত খুশি কেন? আরে ইসি, শুভ একটা চাকরি পেয়েছে, আর আমি শুভর ব্যাপারে মা বাবাকে বলেছি। ওনারা শুভর পরিবারকে আসতে বলেছে। কালকে সবাই আসবে বিয়ের কথা বলতে। ওহো, কি মজা দৃষ্টি দিদির বিয়ে। পরের দিন সকালে শুভর পরিবার এসে বিয়ের দিন ঠিক করে গেল। দৃষ্টি দিদি, আমার তো পরীক্ষা, আমি কিভাবে তোমার বিয়েতে মজা করব? আরে পাগলি, তোকে ছাড়া কি আমি বিয়ে করব? তোর পরীক্ষার 1 সপ্তাহ পর বিয়ের দিন ঠিক হয়েছে। ওই রে, কি মজা। আস্তে আস্তে ইসির পরীক্ষা শেষ হয়। তারপরই দৃষ্টির বিয়ের দিন আসে। ইসি খুব এক্সাইটেড, কারণ এই প্রথম ও হিন্দু সম্প্রদায়ের বিয়ে দেখবে। রাতে বরযাত্রী আসলো, আদিও ওর বন্ধুরাও আসলো। খুব ভালো করে বিয়ে মিটে গেল। 2 দিন পর দৃষ্টির বৌভাতের অনুষ্ঠান। ইসি একটা জাম কালারের শাড়ি পরে অনুষ্ঠানে যায়। আজকে ইসিকে অসম্ভব সুন্দর লাগছে। আদি শত ব্যস্ততার মাঝেও ইসির দিকে তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। সব মেহমানদের খাওয়া দাওয়া শেষ। ইসির দৃষ্টির সাথে দেখা করে বাইরে দুর্জয়ের সাথে কথা বলতেছে। হঠাৎ করে একটা ছেলে ইসিকে ডেকে নিয়ে যায় এবং সবার সামনে ইসিকে ফুল দিয়ে প্রপোজ করল। ইসি অবাক হয়ে তাকিয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না।
দূর থেকে আদি তাকিয়ে আছে আর রাগে ফুঁসে। ও কারো সাথে ইসিকে দেখতে যায় না। হঠাৎ করে কে যেন ইসির হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে গেল। ইসি তাকিয়ে দেখে আদি। ইসি কিছু বোঝার আগেই আদি ওর হাতের থালা থেকে এক মুঠো সিঁদুর নিয়ে ইসির মাথায় পরিয়ে দেয়। ইসির পুরো মাথা লাল হয়ে গেছে। ইসি অবাক হয়ে আদির দিকে তাকিয়ে রইল। আদি ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন ইসি আমার স্ত্রী, সো এখান থেকে ভাগো, নইলে। ছেলেটা মাথা নিচু করে চলে গেল। আদি ইসির দিকে তাকাতেই ইসি দৌড়ে দৃষ্টির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইসি, কি হয়েছে তোর? আর তোর মাথায় এগুলো কি? সিঁদুর? কিন্তু কেন? ইসি কিছুই বলতে পারছে না, কারণ ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আর তখনই দুর্জয় এসে দৃষ্টিকে বলল, জিজুর এক বন্ধু ইসির দিকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি? কিন্তু কে? আমি কি জানি? আমি কি জিজুর বন্ধুদের চিনি নাকি? তাহলে আমি কিভাবে জানবো কে সিঁদুর পরিয়ে দিয়েছে? যার হাতে সিঁদুর লাগানো আছে বুঝবে সেই পরাইছে। আচ্ছা, তুই এখন যা, আমি দেখছি কি করা যায়। ইসি খাটের উপর বসে কেঁদেই যাচ্ছে। ওর কান্নার কোনো থামাথামি নেই। কাদার কারণে কোনো কথাও বলতে পারছে না। দৃষ্টি ও ননদকে একপাশে ডেকে নিয়ে বলল কার হাতে সিঁদুর লাগানো আছে তাকে দেখে আসতে। ওর ননদ বাইরে গিয়ে দেখে, এসে দৃষ্টিকে আস্তে করে বলল যে অজয় দাদার হাতে সিঁদুর লাগানো আছে। এই কথা শুনে দৃষ্টি মাথায় হাত দিয়ে বসে পড়ল। দৃষ্টি ও ননদের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ ও ভাবতেই পারছে না অজয় ইসিকে সিঁদুর পরাইছে। ওইদিকে ইসি তো কাছেই। দৃষ্টি ইসিকে কিভাবে শান্ত করবে তা ভেবে পাচ্ছে না। ও চুপ করে সোফায় বসে আছে। ঠিক এমন সময় শুভ ঘরের মধ্যে প্রবেশ করল আর রুমের ভিতর থেকে সবাইকে বের করে দিল। দৃষ্টি শুভর কাছে গিয়ে দাঁড়ালো। শুভ, আমি এসব কি দেখছি? তোমার বন্ধু ইসিকে সিঁদুর পরিয়েছে? হুম। কিন্তু কেন? মাথা নিচু করে। আসলে ইসিকে ভালোবেসে তাই এই কাজ করছে। কিন্তু শুভ, ইসি তো একটা বাচ্চা মেয়ে, তার উপর এখন কি পরিমাণ প্রেশার পড়ছে তুমি কি তা বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু এখন তো কিছু করার নাই। ওসব কথা বাদ দাও, আগে বলো আদি কোথায়? আদি আর শান্ত রেজিস্ট্রেশন আনতে গিয়েছে। আদি চায় আজকে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে। কি? তুমি কি পাগল হয়েছো? একটু বাচ্চা মেয়ের রেজিস্ট্রি করাবে? এছাড়া আর কিছু করার নেই। দৃষ্টি এই ব্যাপার নিয়ে বাইরে অনেকে বাজে কথা বলেছে, আর তাই আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি। তার মানে তুমিও চাও এই রেজিস্ট্রি হোক? চাই। দৃষ্টি আবার গিয়ে সোফার মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইসি সোফার থেকে একটু দূরে খাটের উপর বসে কাঁদছিল, তাই ওদের কথায় কিছুই শুনতে পায়নি। শুভ এবার ইসির কাছে গিয়ে বসলো আর নরম কণ্ঠে বলল, ইসি, আদি চায় এখন রেজিস্টার করতে আর তোমাকে ওর সাথে নিয়ে যেতে। এটা শুনে ইসি স্তব্ধ হয়ে যায়। শুভ ওর কাছে ওর সম্মতি চায়। একথা শুনে ইসির কান্না আরও বেড়ে যায়। শুভ কোনো জবাব না পেয়ে রুম থেকে বের হয়ে যায়। এতক্ষণ শুভ ইসিকে কি বলেছিল তার দৃষ্টিও শুনতে পায়নি। ওর সোফায় বসে রয়েছে। এখানে একটা গন্ডগোল হয়েছে। অজয় হলো হিন্দু পরিবারের ছেলে, দৃষ্টি সেটা জানতো। আর ইসি যেহেতু মুসলিম, তাই দৃষ্টির ইসির জন্য চিন্তা হচ্ছে, কারণ হিন্দু মুসলিম এ বিয়ে ইসির পরিবার মেনে নেবে না। দৃষ্টি এখন নিজেকে দোষী মনে করছে, কারণ ওর জন্যই ইসির আজ এই অবস্থা। আর দৃষ্টির ননদ কেন অজয়ের নাম বলল তা পরে বলছি। শুভ চলে যাওয়ার পর ইসি দৌড়ে দৃষ্টির কাছে আসে। দৃষ্টির পাশে বসে ওর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, দৃষ্টি দিদি, প্লিজ আমাকে বাঁচাও। দেখো, দুই ধর্মের দুটি মানুষের এভাবে বিয়ে হতে পারে না। আমি মানি না এ বিয়ে। আমার কিছু করার নেই ইসি, ওরা সবাই আজকে তো রেজিস্ট্রি করাতে চাই। কিন্তু আমি চাই না। তুমি প্লিজ আমাকে বাঁচাও, নাহলে আমি নিজেকে শেষ করে দিব। না না, এ কথা বলিস না। তুই না আমাকে দিদি বলিস, তাহলে আজকে আমি তোর দিদি হয়ে তোকে বাঁচাবো। চল আমার সাথে। এই বলে দৃষ্টি ইসিকে ওয়াশরুমে নিয়ে মাথায় পানি দিয়ে সিঁদুর মুছতে লাগলো। কিন্তু পুরো সিঁদুর মুছল না, কারণ সিঁদুর ওর পুরো মাথা ভর্তি। কোনো রকম ওর মাথা ধুয়ে রুমে এসে তোয়ালে দিয়ে ওর মাথা মুছে দিল। তারপর ইসির শাড়ি বদলে দিল, যাতে ওকে কেউ চিনতে না পারে। দৃষ্টি দুর্জয়কে কল দিয়ে বলল ওর রুমে আসতে। আমার কথা মন দিয়ে শুনিসই, আমি মাকে কল করে বলে দিচ্ছি তো সব কিছু গুছিয়ে দিতে। তুই দুর্জয়ের সাথে বাড়িতে যাবি।
আর ওখান থেকে দুর্জয়ের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাসে করে সোজা ঢাকায় যাবি তোর বাবা মায়ের কাছে। ইসির চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। আর শোন, ঢাকা গিয়ে তোর মায়ের সিম আর ফোন দুটোই নষ্ট করে দিবি, যাতে ওরা তোর কাছে আর পৌঁছাতে না পারে। ইসি মাথা নাড়ল। ততক্ষণে দুর্জয় এসে গেছে। দৃষ্টি দুর্জয়কে সব কিছু বুঝিয়ে ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিল। বেশ কিছুক্ষণ পর আদি রেজিস্টার নিয়ে চলে আসে। শুভকে জিজ্ঞেস করে ইসি কোথায়। শুভ বলল ও রুমে দৃষ্টির সাথে আছে। আদি রুমে গিয়ে দেখলো দৃষ্টি পায়চারি করছে। দৃষ্টি বৌদি ইস্যু কই? আমি জানি না, এখানেই ছিল, কখন কোথায় গেল। একথা শুনে আদি সারা বাড়ি ইসিকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। শেষে আদি, শুভ, শান্ত, সামির ও অজয় ওরা সবাই দৃষ্টির কাছে গেল। আদি দৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। বৌদি প্লিজ বলো ইস্যু কই? কি ব্যাপার আদি? আমি তোমাকে তো বললাম আমি জানি না। তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। প্লিজ বলো আমার ইস্যু কোথায়? তোমার ইস্যু মানে? হঠাৎ করে দৃষ্টির চোখ যায় আদির হাতের ওপর। আদির হাত সিঁদুরে লাল হয়ে আছে। তার মানে তুমি ইসিকে সিঁদুর পরিয়েছো? দৃষ্টি আবার ঠাস করে সোফায় বসে পড়ে। আদি দৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে দৃষ্টির হাত ধরে বলতে লাগলো, দেখো বৌদি, আমি জানি আমাদের এই বিষয়টা ইস্যু বা তুমি এত সহজে মেনে নেবে না, কিন্তু আমার কিছু করার নেই। না চাইতেও আমি ইস্যুকে ভালোবেসে ফেলেছি। আমি ইস্যুকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না। দৃষ্টি ফ্যাল ফ্যাল করে আদির দিকে তাকিয়ে আছে। ও আদির চোখের কোণে জল দেখতে পাচ্ছে। দেখো আমি জানি আমার আর ইস্যুর ধর্ম সম্পূর্ণ আলাদা। ইস্যু হিন্দু, আমি মুসলিম, কিন্তু আমি সেটা নিয়ে ভাবি না। ভালোবাসা জাতি ধর্ম বর্ণ মানে না। ভালোবাসা মানুষটাকে বড় করে দেখে। তুমি দেখো একদিন না একদিন আমি ইস্যুকে ঠিক মানিয়ে নেব। প্লিজ আমাকে বলো ইস্যু কোথায়? আদির চোখের পানি দেখে দৃষ্টির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদি দৃষ্টির উত্তর না পেয়ে উঠে চলে যেতে চাইলে দৃষ্টি আদিকে ডাক দেয়। আদি খুশি হয়ে দৃষ্টিকে জিজ্ঞেস করে ইস্যু কোথায় বল। আদি, তোমার আর ইসির মধ্যে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মানে কিসের ভুল বোঝাবুঝি? আদি, তুমি যেমন ভাবছো ইসি হিন্দু পরিবারের মেয়ে, তেমন ইসিও এতদিন ভাবতো তুমি হিন্দু পরিবারের ছেলে। আজ যখন তুমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছো, তখন ও আরও সিওর হয় এই ব্যাপারে। মানে তুমি কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলো তো। আদি, ইসির বাবাকে আমি কাকা বলে ডাকতাম, আর সেই হিসাবে তো ইসি আমার কাজিনই হয়, তাই না? আচ্ছা দৃষ্টি, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে ঠিক করে বলো। আদি, ইসি আমার নিজের কাজিন না, ও আমার ভাড়াটিয়া, আর ইসি মুসলিম পরিবারের মেয়ে। একথা শুনে সবার মাথায় যেন বাজ পড়ল। আদির মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ও রোবটের মতো দাঁড়িয়ে আছে। হোয়াট? কি বলছো তুমি এসব? আর এই কথা তুমি এতদিন বলনি কেন? আমার কাছে বলার প্রয়োজন ছিল না, কিন্তু বিশ্বাস করো শুভ, আমি যদি জানতাম আমার একটা না বলা কথায় এত বড় একটা প্রবলেম ডেকে আনবে, তাহলে আমি এ কথা গোপনে রাখতাম না। এখন বলো কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? আমি ওকে দুর্জয়ের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর ওখান থেকে ও ঢাকা চলে যাবে, কারণ ওর পরিবারের সবাই ঢাকায় শিফট হয়েছে। ইসি ওর পরীক্ষার জন্য আমাদের বাসায় এতদিন ছিল। ওর বাবা ওকে আমার বিয়ের পর ওকে নিতে আসতো। কিন্তু তুমি এসব কেন করলে? একবার আদির কথা চিন্তা করলে না? বলো চিৎকার দিয়ে। দৃষ্টি ও ননদকে দিয়ে কি করিয়েছিল সব বলল। আরে বৌদি, আদি ইসিকে সিঁদুর পরানোর পর আমি ওকে কংগ্রাচুলেশন জানিয়ে ওর সাথে হ্যান্ডশেক করেছিলাম, আর তাই ওর হাত থেকে আমার হাতে সিঁদুর লেগে গেছে। ও সিট, সব দোষ আমার। আদি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আদি এতক্ষণ ধরে সব কথা শুনছিল, আর রাগের কষ্টে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। আদি রেগে গিয়ে সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় এক ঘুষি দিল। সাথে সাথে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। সাথে সাথে আদির হাত দিয়ে অঝরে রক্ত পড়তে লাগলো। রিল্যাক্স আদি, কি করছিস এসব? সামির পকেট থেকে একটা রুমাল বের করে আদির হাতে বেঁধে দিল। কেন করলে তুমি আমার সাথে এরকম? আমি এখন কি করব বলো?
আদি তুই চিন্তা করিস না, ওরা মনে হয় বেশি দূরে যেতে পারেনি। চল আমরা বাস স্ট্যান্ডে যে গিয়ে ইসিকে আটকাই। ওরা সবাই চলে যেতে নিলে আদি শুভকে বলল, তোর যাওয়ার দরকার নেই, আজকে তো তোদের ফুলসজ্জা, তুই থাক, আমরা যাই। থুর, নিকোচি করছে তোর ফুলসজ্জা, চল আমি তোদের সাথে যাব। ওরা সবাই বেরিয়ে যায়। দৃষ্টি গালে হাত দিয়ে বসে পড়ে। গেল আমার ফুলসজ্জা। আদি ও ওর বন্ধুরা বাইক নিয়ে বেরিয়ে গেল। স্ট্যান্ডের কাছাকাছি আসতেই ওরা দেখলো দুর্জয় হেঁটে হেঁটে আসে। ওরা সবাই বাইক থামিয়ে দিল। শুভ দুর্জয়কে কাছে ডেকে বলল, দুর্জয়, ইসি কোথায়? কি হলো বল। আমি ইসির দিদিকে এইমাত্র বাসে উঠিয়ে দিয়ে এলাম। কি বাস? কি চলে গেছে? না, এখনো মনে হয় বাস ছাড়েনি। ওরা আবার বাইক স্টার্ট দিয়ে বাস স্ট্যান্ডে যায়। সেখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। ওরা সবাই সবগুলো বাস খুঁজে দেখলো, কিন্তু ইসিকে কোথাও পেল না। অবশেষে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো ঢাকা যাওয়ার বাস কি ছেড়ে দিয়েছে। লোকটি বলল, হ্যাঁ, মাত্র 10 মিনিট আগে ঢাকা যাওয়ার বাস চলে গেছে। আদি মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়ে, হাত দিয়ে নিজের চুলগুলো টেনে নিজেকে কন্ট্রোল করে। ওর সব বন্ধুরা ওকে কিভাবে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। আর এদিকে রাতে ইসি ঢাকায় পৌঁছে রাস্তার পাশের একটা লোকের ফোন থেকে ওর মাকে কল করে, আর ওর বাবা এসে ওকে নিয়ে যায়। বাড়ি ফিরে ওর মায়ের ফোন সহ সিম সব নষ্ট করে দেয়, কারণ দৃষ্টি ও ওর পরিবারের কাছে শুধু ইসির মায়ের নাম্বার ছিল। আর ইসির ঢাকার বাড়ির ঠিকানা দৃষ্টি ও ওর পরিবার কেউই জানত না। সেদিন ইসি ওর পরিবারকে কিছু একটা বলে শান্ত করায়, যাতে কেউ সন্দেহ না করে। আর তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। ইসির জ্ঞান ফিরেছে শুনে ওর মা বাবা, মামা মামি, ইমন, সাইদ, রাহি, মাহি সবাই এসেছে ওর রুমে। কি রে, কি হয়েছিল তোর? অজ্ঞান হলি কিভাবে? পিসিমা কিছু জানতে চাইছে, উত্তর দাও। কি হলো বল না, কি হয়েছে? সবাই ইসির দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে আছে। আসলে আন্টি, ইসি তো উঠান ঝাড়ু দিয়েছে, তাই মনে হয় ওর মাথাটা খুয়ে গেছে। আর ও তো সকাল থেকে কিছু খায়নি, তাই মনে হয় অজ্ঞান হয়ে গেছে। কি? সামান্য উঠান ঝাড়ু দিয়েই অজ্ঞান? আর শ্বশুরবাড়িতে গিয়ে এত এত কাজ করতে হবে, তখন কি করবি? আহ থাক না, মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর আবার ওকে বকা দিতাছো। ইসির জন্য খাবার নিয়ে আসো, যাও। মামির দিকে তাকিয়ে বলল। ওর মামি চলে গেল, সাথে সাথে বাকি সবাইও চলে গেল। বিয়ে বাড়ি বলে কথা, এক জায়গায় বসে থাকা যাবে না। রোমে শুধু ইসি, নীর ও তানিয়া রইল। নীর, আমি এবার কি করব? ওই আদি। ও তুই একটু থামবি, আমাকে ভাবতে দে কি করা যায় এখন। ভাব ভাব, হাত পা ছড়িয়ে দিয়ে ভাব, তারপরও আমাকে বাঁচা। হ্যাঁ, তবে যাই বলিস না কেন তুই, আদি কিন্তু বেশ হ্যান্ডসাম, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। এই যে মোটি, আমি বাঁচি না আমার চালায়, আর তুই এখন রং তামাশা শুরু করছস? এখান থেকে যা। ইসি, আমার কিন্তু এই আদির হাব ভাব সন্দেহ হচ্ছে। কি রকম সন্দেহ? দেখ, এই আদি ইসিকে প্রায় 2 বছর ধরে দেখলো, কিন্তু ওর কোনো রিলেশন নাই কেন? কি রকম রিয়াকশন? মানে আদি তো ইসিকে এখন দেখে রাগ হবার কথা, কিন্তু ও তো হাসছিল ইসিকে দেখে। ব্যাপারটা কেমন জানি লাগছে। ঠিক বলছিস তুই, কিন্তু আদের এমনটা করার দরকার কি হতে পারে? কারণটা মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি। কি বুঝছস তাড়াতাড়ি করে বল। মনে হয় এই 2 বছরে ইসিকে ভুলে গেছে। দূর মোটি, মানুষ কি মানুষকে এত তাড়াতাড়ি করে ভুলে যায়? তাহলে আমার কেন আদিটাকে মনে আছে? আরে পাগলি, তারও একটা কারণ আছে। কি কারণ? আচ্ছা, মেয়েদের প্রাণটা কই মাছের মতো, আর ছেলেদেরটা টাকি মাছের মতো প্রাণ। এটা তো জানাস তো? জানি তো। ঠিক সেই রকমভাবে ছেলেদের স্মৃতিশক্তি টাকি মাছের মতো, একজনকে বেশি দিন মনে রাখতে পারে না, মেয়েরা পারে, বুঝলে? ধর মোটি, যত সব আজে বাজে কথা, এসব কি কখনো হয় নাকি? তোর এসব কথা যদি কেউ শোনে তাহলে তোকে পাপ না পাঠাই দিবে। বুঝছি, তোরা কেউ আমাকে হেল্প করতে পারবি না। আসলে আমি এখন বাড়ি চলে যাই। আরে পাগল হইলি নাকি? সবে কি আর বলে যাবি? 2 বছর আগে আদে আমাকে বিয়ে করেছে, আর ওর ভাই আমি চলে যাইতেছি। সেটাও ঠিক। আমি এখন কি করব? ধুর, ভালো লাগে না কিছু। আমি এই রুমে থাকবো না। তোরা আমাকে সেভ করতে পারবি না। আমি বরং নানুর কাছে গিয়ে বসে থাকি। নানুর কাছে তো আর আদি যেতে পারবে না। বলেই ইসি হন হন করে রুম থেকে বের হয়ে গেল। ইসি, যাস না। কিন্তু ইসি ততক্ষণে চলে গেছে। তানিয়া আর নীর বসে বসে ভাবতেছে কি করা যায়।
ওইদিকে ইসি রেগে যেতে যেতে হঠাৎ করে সাইদের সাথে ধাক্কা খায়। উফ, এই বাঁদর ছাগল দেখে চলতে পারিস না হনুমান কোথাকার। সরি আপু, আমি দেখতে পাইনি। আমি তো আসলে অনেক ভাইয়াকে ডাকতে এসেছি। সে ভালো কথা। তোর চোখ কি আকাশের দিক দিয়ে অনেক ভাইকে খুঁজতেছিস, নাকি অনেক ভাই কি আকাশে ঘুরছে? আপু সরি বললাম তো। ওদের কথাবার্তা শুনে সামনের রুম থেকে অনেক বেরিয়ে আসে। এত চেঁচামেচি কিসের? দেখ না ভাইয়া, শাহিদ আমাকে ধাক্কা দিছে। উফ, কি ব্যথা পাইলাম হাতে। ভাইয়া আমি সরি বলছি, কিন্তু আপু তো শুনতেছে না। হয়েছে, তোরা এখন যে যার কাজে যা। ভাই আমি তোমাকে ডাকতে এসেছি। 1 মিনিট দাঁড়া। ইসি যা তো রান্নাঘরে গিয়ে দেখ মায়ের কফি বানানো হয়েছে কিনা, কফিগুলো নিয়ে আয়। পারবো না, তোমার কফি তুমি নিয়ে আসো। কি বললি তুই? এক থাপ্পড়ে সব দাঁত ফালাই দিব। তাড়াতাড়ি যা, আমার কাজে আছে দেখছিস না। ইসি রেগে হনহনিয়ে রান্নাঘরে গিয়ে কফি নিয়ে আসলো। এখন যা, সামনের রুমে গিয়ে কফিগুলো দিয়ে আয়। ইসি রাগের মাথায় জিজ্ঞেস করতে ভুলে গেল যে ওই রুমে কারা আছে। অনেক আর সাইদ চলে গেল। ইসি রুমের ভিতর ঢুকে এক পলক সবাইকে দেখে পিছিয়ে দরজার বাইরে চলে গেল, কারণ ঘরের মধ্যে অনেকের বন্ধুরা ছিল। তাদের দেখে ইসি ভয় পেয়ে যায়। আরে আসুন, ভিতরে আসুন। শান্তার এইরকম কথায় ইসি ঘাবড়ে যায়। এর আবার কি হলো? এরা কি আমাকে ভুলে গেছে নাকি? ইসি ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। সবাইকে দেখলো, কিন্তু আদি নেই। যাক বাবা, বাঁচা গেল। এবার ভালোই ভালোই কফিগুলো দিয়ে কেটে পড়ি। কিন্তু আশ্চর্য, কেউ ইসির দিকে তাকাচ্ছে না। সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত। বুঝতেছি না এদের হলোটা কি। না বাবা, এত কিছু আমার জানার দরকার নেই, আমি পালাই। কফি রেখে ইসি দরজা পর্যন্ত এগিয়ে যেতেই কেউ একজন ওর হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে আসে, আর ইসির 2 হাত চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। সাথে সাথে ও চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে এমা, এ তো আদি। ইসি বারবার ঢোক গিলতে লাগলো। আদিকে দেখে মনে হচ্ছে ওয়াশরুম থেকে বের হয়েছে, কারণ ওর মুখে পানি লেগে আছে আর হাতও ভিজে আছে। আদি মায়া ভরা চোখে ইসির চোখের দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর ও ইসির চোখগুলো এত কাছ থেকে দেখতেছে। কি ব্যাপার ইস্যু, এত ভয় পাচ্ছ কেন? আর তখন সেন্সলেস হলে কিভাবে আমাকে দেখে? ইসির গলা দিয়ে একটা কথাও বের হচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আদির হাত থেকে ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। উফ, এত ছটপট করছে কেন ইস্যু রানী? যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দিব ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে। ইসি আরো ভয় পেয়ে যায়, কিন্তু অবাক হয় আদির বন্ধুদের কাণ্ড দেখে। ওদের দিকে কেউ তাকাচ্ছে না, যে যার মোবাইল নিয়ে ব্যস্ত। আদি ইসির কপালের সাথে ওর কপাল ঠেকিয়ে দিয়ে বলল, অনেক দিন দূরে দূরে থেকেছো, এবার আর দূরে নয়। তোমাকে আমি এবার আমার কাছে রাখবো, আর পালাতে দেব না। আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ছে। ইসি ভয়ে চুপসে গেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। শেষে আদি ওকে ছেড়ে দিল। ইসি এক দৌড়ে রুম থেকে চলে আসলো। কিরে আদি, এবার ভালো লাগছে তো তোর জানেমনকে দেখে? এই 2 বছর তো আমার হাড্ডি মাংস তো সব এক করে ফেলেছিস। আদি মুস্কি হাসলো। মানে তোর হাড্ডি মাংস আবার এক হলো কেমনে? তোরা তো সবাই যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, আর এই আদি আমাকে ওর বিজনেসের পার্টনার বানিয়েছে, আর আমার জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে। মানে তোর কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না, বুঝাইয়া বল। এই আদির ওর ইস্যুর দিকে নজর রাখতে এই 2 বছর আমাকেই পেয়েছিল। এতদিন তো ওর হয়ে আমি ইস্যুর পিছনে দৌড়েছি। এই কারণে আমি নিজে আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জুটাইতে পারিনি। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। এখন সবাই হাসতে হাসতে দাঁত খুলে ফেল, বদমাসগুলো। আচ্ছা আদি, তুই এতগুলো বোরখা পরা মেয়েদের মধ্যে ইসিকে কেমনে খুঁজে পেলি বলতো? যে চোখ দুটো আমাকে ঘায়েল করেছে, সে চোখ দুটো খুঁজতে আমার কতক্ষণ সময় লাগতে পারে তোরা বল। ওহো মামা, কে বলা তুনে? কিন্তু আদি, এখন তোর প্ল্যান কি? ইসিকে এখান থেকে নিয়ে যাবি তুই? না, আগে ওকে ভালোভাবে বুঝিয়ে দেবো এই আদিল রাইহান কি জিনিস। আমাকে ফেলে পালিয়ে আসা না, আমি এতদিন যে কষ্ট পেয়েছি ওকে তার দ্বিগুণ ফেরত দেব। মানে তুই ওকে কষ্ট দিবি কেন? ওর কি দোষ ছিল? দোষ তো তুই করছস। তুই যদি ওকে সিঁদুর না পরাতি তাহলে কি এসব হতো? আচ্ছা, এখন সব দোষ আমার, তাই না? আর ও যে আমাকে কষ্ট দিয়ে চলে এলো তার বেলা? শোন, এক হাতে তালি বাজে না, দোষ তুই বেশি করছস। এতে আমি ইসির দোষ দেখি না।
শোন, এক হাতে তালি বাজে না, আর এক হাতে তালি বাজলেও তুরি বাজে, সেটাই ইসি বাজিয়েছে। আর তাই তো আমি ওকে বোঝাবো যে আমি কে। তোরা কিভাবে ভাবলো যে ওকে আমি কষ্ট দেব? ওকে তো আমি ভালোবাসার কষ্ট দেব। এটা আবার কেমন কথা? ও তো বুঝবি না। বাই দা ওয়ে, আদি ইসি চলে আসার পর থেকে তুই যেন কেমন হয়ে গেছিস, কেমন যেন বদলে গেছিস। তবে যাই বলিস আদি, সেই দিন যদি তুই ইসিকে না খুঁজে পেতি, তাহলে কিন্তু তোকে খরগোশ পচা বকুল ফুলের মালা আর মরচে ধরা ঘড়ি নিয়ে থাকতে হতো। মানে এসব কি? মানে ওই দিন ইসি নাকি একটা খরগোশ ধরার জন্য পার্কের সারা মাঠ দৌড়েছে, কিন্তু পারেনি। আমাদের আদি সেটাকে ধরে নিয়ে ইসিকে দিয়েছিল। বেচারা আদি, ইসি ওটা শুভর শ্বশুরবাড়িতে ফেলে পালিয়ে এসেছে। পরে দৃষ্টি বৌদি আদিকে ওটা দিয়ে দেয়। আর বকুলের মালা, ইসি 10ম শ্রেণীতে ওঠার পর শেষবারের মতো যখন আদির সাথে দেখা করতে আসে, তখন বকুল ফুলের মালা দেয় আদিকে। বোঝ কত ভালোবাসা। আর ঘড়িটা আদির জন্মদিনে ইসি ওকে গিফট করেছিল। এতদিনে ওই ঘড়িতে মরচে ধরে গেছে। জানিস শান্ত, সত্যিকারের ভালোবাসা বকুল ফুলের মালার মতোই হয়। যেমন যেমন বকুল ফুল পচে গেলেও আগের মতোই তার সুগন্ধ থেকে যায়। আর সত্যিকারের ভালোবাসা হলো ভালোবাসার মানুষ পুরনো হয়ে গেলেও ও তার প্রতি ভালোবাসা আগের মতোই অটুট থাকা। তাই সবার ভালোবাসা ওই বকুল ফুলের মতোই হওয়া উচিত। ওরে ভাই, তুই তো কঠিন প্রেমিক হইয়া গেছিস। আদি ফোকুসকে শান্তর দিকে তাকিয়ে আছে। আই মিন ইটস এ হার্ট লাভ। খাসা, একটা কথা বলছোস তো আজকের প্ল্যান কি তোর? সিনেমা দেখা। এই বিয়ের দিন সিনেমা? পাগল হয়ে গেছিস নাকি? আর ইসি কি যাবে তুই যদি যাস? আমি যাব না, তাহলেই তো হয়। এটা কেমন কথা? তুই না গেলে কিভাবে হবে? পরে সব প্ল্যান বলবো, এখন একটু বাইরে যাই, তোরাই। আদি চলে গেল। এই ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে। ওর ওইদিকে ইসি গিয়ে তানিয়ার চুল টানাটানি শুরু করে দিল। কি হলো ইসি? ছাড় বলছি। ইসি তানিয়াকে ছেড়ে দিল। কি যেন বলছিলি? তুই টাকি মাছের জান আর স্মৃতিশক্তি না? কি হয়েছে বলবি তো? ইসি সব কিছু ওদের কাছে বলল। ওরা তো অবাক। এখন আমি কি করব? ওই আদি আমাকে ছাড়বে না। আরে কাঁদিস না, কিছু একটা উপায় বের করতে হবে। আর তুই সবসময় আমাদের সাথে সাথে থাকবি, ওকে? ওকে। বিকেলবেলা বাইরে অনেক, ইমন, সাইদ, আদি আর ওর বন্ধুরা বসে আছে। রাহি মাহি রুমে এসে ইসি, নীর, তানিয়াকে ডেকে বাইরে নিয়ে যায়। ওদের নাকি অনেক ডাকছে। ওরা বাইরে যায়। ভাইয়া, তুমি ডেকেছো আমাদের? আজকে অজয়, স্বামীর, শান্ত, আদি, রাহি, মাহি ওরা সবাই সিনেমা দেখতে যাবে, আর তোরাও যাবি। সাথে সাথে ইসির মুখ কালো হয়ে গেল। আমি যাব না অনেক, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? বিয়ের কাজ তো কাল থেকে শুরু। না, আমার অন্য একটা কাজ আছে। ইসির দিকে আর চোখে তাকিয়ে, ওরা সবাই যাক, এনজয় করুক, আমি যাব না বলে আদি চলে গেল। এই ছেলেটার মাথায় কখন যে কি চলে বুঝতেই পারি না। নীর আর তানিয়া ইসিকে আড়ালে নিয়ে গেল। ইসি চল, আজকে সিনেমা দেখতে যাব, কি মজা। তোরা যে, আমি যাব না। যদি ওই আদি কিছু করে বসে তাহলে তো আমি শেষ। তুই বাড়িতে থাকলে আদি কিছু করে বসবে, শুনলি না? আদি বললো ও যাবে না, আর তুইও যদি বাড়িতে থাকিস তাহলে আমরা চলে গেলে তোকে এসে দি। এই মুটি, কিসব আজে বাজে বকছিস? আরে আমি তো ঠিকই বলছি। আর তাছাড়া আমরা তো তোর সাথে আছি। ইমন, শাহিদ ওর সাথে যাবে, তোর কিছু হবে না। ঠিক আছে তানিয়া। আচ্ছা ঠিক আছে, আমি যাব। সন্ধ্যার পর ওরা সবাই রেডি হয়ে বাইরে আসে সিনেমা দেখতে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ইমন আর সাইদ যেতে পারবে না। ওদের অন্য কোনো কাজে অনেক কোথায় যেন নিয়ে গেছে। এ কথা শুনে ইসির গলা শুকিয়ে যায়। ওরা সবাই গাড়িতে বসলো, কিন্তু আদিকে কোথাও না দেখতে পেয়ে ইসি হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলতে শুরু করলো। ইসির এখন একটু ভালোই লাগছে, কারণ আদির হাত থেকে রক্ষা পেয়েছে। কিন্তু কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হঠাৎ করেই ওদের গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে দাঁড়ালো। সাথে সাথেই শান্ত ব্রেক করে। কি হয়েছে কেউ বুঝতে পারছে না। সামনে ওটা কার গাড়ি ইসি বুঝতে পারছে না। সামনের গাড়ির দিকে তাকিয়ে শান্ত মুসকি মুসকি হাসে আর মনে মনে বলছে, ওরে শয়তান, তাহলে এই ছিল তোর পেটে?
সামনের গাড়ি দেখে শুধু শান্তনা, সামির আর অজয় মুস্কি হাসে, কিন্তু রাহি, মাহি, নীর, তানিয়া ও ইশি কিছুই বুঝতে পারছে না। ইশি জানালার পাশে বসেছিল, জানালার কাছ নামিয়ে দেখার চেষ্টা করছে কে।